আসসালামু আলাইকুম। হঠাৎ করেই একটি শহরের সব অবিবাহিত মেয়েরা প্রেগনেন্ট হয়ে যাচ্ছে, কিন্তু তারা তো জানেই না যে তারা কিভাবে প্রেগনেন্ট হচ্ছে। এমনই একটি সাসপেন্স আর থ্রিলারে ভরা রহস্যময় সিনেমা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে, যার শেষের টুইস্টে আপনার মাথা ঘুরিয়ে দেবে। আর এই সিনেমাটি 2021 সালে রিলিজ হয়েছিল। সিনেমাটির নাম হচ্ছে অশ্বত্থামা। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু থেকে শুরু করা যাক। সিনেমার শুরুতে আমাদের ঘন নামের একটি বাচ্চা ছেলেকে দেখানো হয়, যে কিনা হাসপাতালে তার ছোট্ট বোনকে দেখতে এসেছে। ঘনা তার বোন প্রিয়ার কাছে গেলে তার ছোট্ট বোন তার আঙুল চেপে ধরে, আর তার মা ঘনাকে বলে সব সময় নিজের বোনের খেয়াল রাখতে। আর এরপরেই সিন কাট হয়ে নদীর পাড়ে আসে, যেখানে কিনা কয়েকজন জেলে মিলে মাছ ধরছিল। তখনই সেখানে একটি গাড়ি আসে, আর তারা গাড়ির কাছে যায়। গাড়ির ভেতরে থাকা বয়স্ক লোকটি একটি মেয়ের ছবি ও কিছু টাকা দিয়ে মেয়েটিকে কিডন্যাপ করতে বলে। আর এর পরের দিনই আমরা দেখতে পাই সেই লোকগুলো রাস্তায় ব্যাডমিন্টন খেলছিল, আর সাইকেল নিয়ে আসছিল সেই মেয়েটি। ব্যাডমিন্টনের ফুলটি তারা ইচ্ছে করেই মেয়েটির দিকে মারে, আর মেয়েটি যখন সেই ফুলটিতে হাত দেয়, সেখান থেকে কাটার মতো কিছু একটা তার আঙুলে ফোটে, আর সে অজ্ঞান হয়ে যায়। আর এরপরেই আমরা দেখি লোকগুলো মেয়েটিকে নিয়ে চলে যাচ্ছে, আর ওই ব্যাডমিন্টনের ফুলটি একেবারে নীল রং হয়ে আছে। আর এর পরের সিনে আমরা বড় ঘনাকে দেখতে পাই। সে তার ছোট্ট বোন প্রিয়ার বিয়ের জন্যই বিদেশ থেকে বাড়িতে এসেছে। প্রিয়ার এঙ্গেজমেন্ট হয়। প্রিয়া বলে, ভাইয়া বিদেশ থেকে আমার জন্য কি গিফট নিয়ে এসেছো? তখন ঘনা বলে, এর আগে না তোকে একটা ঘড়ি এনে দিয়েছিলাম, সেটা কি করেছিস? তখন প্রিয়া কান ধরে বলে, সরি ভাইয়া, সেটা আমি না হারিয়ে ফেলেছি। আর তখন ঘনা আরো একটি ঘড়ি তার বোনকে গিফট করে, আর তার বোন অনেক খুশি হয়ে যায়। এরপর রাতে ঘনা যখন ঘুমাতে যাচ্ছিল, তখনই তাদের বাড়ির পোষা কুকুর হ্যাপি অনেক ডাকাডাকি করে। তখন কি হচ্ছে দেখার জন্য ঘনাও বাইরে বের হয়ে আসে, আর হ্যাপি দৌড় দেয় প্রিয়ার রুমের দিকে। ঘনাও পেছন পেছন আসে। প্রিয়ার রুমের কাছে এসে সে জানালা দিয়ে দেখতে পায় তার বোন প্রিয়া গলায় ফাঁস নেওয়ার জন্য রেডি হচ্ছে। কিন্তু প্রিয়া যখনই তার ভাইকে দেখতে পায়, সে সেখানেই থেমে যায়। আর ঘনা এই বিষয়টা দেখে অনেক চমকে যায়, কারণ গতকালকেই তো তার এঙ্গেজমেন্ট হয়েছিল, সবকিছু পারফেক্ট। তাহলে কেনই হুট করে প্রিয়া আত্মহত্যা করতে যাচ্ছে? আর এরপর আমরা ঘনা আর প্রিয়াকে মুখোমুখি বসে থাকতে দেখি। ঘনা তার বোন প্রিয়াকে বলে, তুমি এমনটা কেন করছিলে? প্রিয়া তখন বলে, আমি প্রেগনেন্ট ভাইয়া। প্রিয়া আরো বলে, সে কিভাবে প্রেগনেন্ট হয়েছে সে কিছুই বুঝতে পারছে না, আর সে জানেও না সেটা। ঘনা প্রিয়ার কথায় প্রথমে বিশ্বাস করে না। ঘনা তখন বলে, এটা কেমন করে সম্ভব? তুমি কিভাবে জানো না যে তুমি প্রেগনেন্ট হয়েছ? এটা তো হতেই পারে না। প্রিয়া তখন আবারও বলে, আমি সত্যি বলছি ভাইয়া, আমি এই বিষয়ে কিছুই জানি না যে আমি কিভাবে প্রেগনেন্ট হয়েছি। আর এরপর আমরা দেখি ঘনা প্রিয়ার হবু বরের কাছে গিয়ে সমস্ত বিষয় খুলে বলে। প্রিয়ার হবু বর তখন ঘনাকে বলে, আমি প্রিয়াকে অনেক ভালোবাসি আর বিশ্বাসও করি, সে এমন কাজ করতেই পারে না। আর এরপর তারা দুজন প্রিয়াকে হাসপাতালে নিয়ে গিয়ে তার অ্যাবর্শন করিয়ে দেয়। কিন্তু প্রিয়া এদিকে এই সবকিছু কোনোভাবেই ভুলতে পারছিল না। তার জন্য ঘনা তাকে অনেক বোঝায় যে তোমার বরের কোনো প্রবলেম নেই, তোমার কি সমস্যা? সবকিছু ভুলে গিয়ে নতুন জীবন শুরু করো। আর এরপর আমরা দেখি প্রিয়ার বিয়েটা বেশ ভালোভাবে ধুমধামের সাথেই হয়ে যায়। কিন্তু ঘনার মাথা থেকে এই বিষয়টা এখনো যায়নি। সে ভেবেই পাচ্ছে না প্রিয়ার সঙ্গে এমনটা কি করে হলো, আর কেই বা প্রিয়ার সঙ্গে এমন বাজে কাজ করলো। আর এরপর আমরা দেখি ঘনা খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। স্কুল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত প্রিয়াকে কোন ছেলে পছন্দ করত বা কারা তাকে ডিস্টার্ব করত। তখন ঘনা একটি বাড়িতে যায়। সেই বাড়িতে প্রিয়াকে ডিস্টার্ব করা একটি ছেলে ছিল। ঘনা গিয়ে তাদের অনেক মারধর করে আর জিজ্ঞেস করে যে প্রিয়াকে ডিস্টার্ব করেছে কিনা। তখন ওই ছেলেটি বলে সে প্রিয়াকে পছন্দ করত ঠিকই, কিন্তু প্রিয়া যখন পাত্তা দেয়নি, সে অনেক আগেই প্রিয়ার পিছু ছেড়ে দিয়েছে। এইসব কথা শুনে ঘনা বাড়িতে চলে আসে। ঘনা বাথরুমে গিয়ে এই সব বিষয় ভাবতে থাকে, আর ফ্রাস্ট্রেটেড হয়ে বাথরুমের আয়নাতেই নিজের হাত মারে আর আয়নাটি ভেঙে ফেলে। তার হাত দিয়ে অনেক রক্ত পড়ছিল। তখন তার মা এসে হাতটি বেঁধে দেয়। ঘনার মা ঘনাকে হাসপাতালে নিয়ে আসে। তারা ডাক্তারের সঙ্গে কথা বলছিল, আর তখনই ঘনার গার্লফ্রেন্ড নিহাতাকে ফোন করে আর ঘনাকে নিজের বাড়িতে ডাকে। কিন্তু ঘনা বলে, এখন আমি যেতে পারবো না। ঘনা কথা বলতে বলতে তার গাড়ির কাছে আসছিল, কিন্তু হুট করে তার গাড়ির ওপরে একটি মেয়ে পড়ে, আর মেয়েটি সেখানেই মারা যায়। ঘনা দেখতে পায় মেয়েটির হাতে একটি চিঠি আছে,
ঘনা সেই চিঠি নিজেই নিয়ে পড়তে থাকে। মেয়েটির নাম তৃপ্তি। সেখানে লেখা ছিল মেয়েটি আজকেই হাসপাতালে এসে টেস্ট করেছে আর জানতে পেরেছে সে প্রেগনেন্ট, কিন্তু মেয়েটি কিছুই জানে না সে কিভাবে প্রেগনেন্ট হয়েছে। এমনকি তৃপ্তির কোনো প্রেমিকও নেই, তাই এই লজ্জার হাত থেকে নিজেকে বাঁচানোর জন্যই সে আত্মহত্যা করেছে। এর জন্য কেউ দায়ী নয়। আর এরপর ঘনাকে আমরা পুলিশ স্টেশনে দেখি। সে তার গাড়ির ইন্স্যুরেন্সের সব ফর্মালিটি পূরণ করার জন্যই থানায় এসেছে। আর তখনই সেখানে একটি মহিলা আর লোক তার মেয়ের মিসিং কমপ্লেন লেখাতে আসে, কিন্তু সেখানে থাকা পুলিশগুলো তাদের কথাতে কানে দেয় না। তখন ওই মা বাবা কোনো রকমে নিজেদের রিপোর্ট লিখিয়ে সেখান থেকে চলে যায়। ঘনা তখন পুলিশটিকে বলে, আপনি কেন এমন করলেন? আপনার উচিত ছিল এই বিষয়টিকে সিরিয়াসলি নিয়ে মেয়েটিকে খোঁজা। তখন পুলিশটি হাসতে হাসতে বলে, এটা তো আর নতুন নয়, রোজকার ঘটনা। আগের দিন রিপোর্ট লিখিয়ে যায় আর পরের দিন মেয়ে বাড়িতে চলে আসে, আর আসার পর পুলিশ কেউ জানায় না। আর এরপর পুলিশ ওই সব মেয়েদের ফাইল দেখায় যে মেয়েগুলো নিখোঁজ হয়ে গিয়েছিল। পুলিশটি এই ফাইল দেখিয়ে সেখান থেকে চলে যায়। আর তখন ঘনা লুকিয়ে কয়েকটি মেয়ের মিসিং রিপোর্টের ছবি তুলে নেয়। ঘনা এরপর দ্রুত পুলিশ স্টেশন থেকে বাইরে বের হয়ে আসে। সে দেখে ওই বাবা মা এখনো বাইরে দাঁড়িয়ে আছে, তারা গাড়ি খুঁজছিল। ঘনাকে দেখে ওই মহিলা আর লোকটি তার কাছে আসে আর হাসপাতালে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে, কারণ তারা জানতে পেরেছে তাদের মেয়ে নাকি হসপিটালে আহত হয়ে ভর্তি আছে। হাসপাতালে এসে তারা ডাক্তারের সঙ্গে কথা বলে আর জানতে পারে হাইপোগ্লোসেমিয়ার জন্য নাকি তাদের মেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। এইটার জন্য নাকি রক্তে থাকা সুগারের পরিমাণ এতটাই কমে যায় যে মানুষ অজ্ঞান হয়ে যায়, আর তার সঙ্গে কি হয় না হয় তার কিছুই মনে থাকে না। এরপর ওই মা বাবা তাদের মেয়েকে নিয়ে বাড়িতে চলে যায়। আর ঘনা তখন ওইসব মিসিং মেয়েদের মধ্য থেকে একজনকে কল করে সবকিছু জিজ্ঞেস করে। তখন মেয়েটি বলে মেয়েটি নাকি সেই দিন অনেক দুর্বল হয়ে গিয়েছিল, যার জন্য স্টেশনেই অজ্ঞান হয়ে গিয়েছিল। আর পরের দিন সে নিজেকে হাসপাতালে আবিষ্কার করে। এইসব কথা শুনে ঘনা একটু অবাক হয়। তখন ঘনা সেই মেয়েটির বাবার সঙ্গে দেখা করে, যে মেয়েটি তার গাড়ির উপর পড়েছিল। তখন ওই মেয়েটির বাবা বলে কয়েক মাস আগে নাকি ওই মেয়েটিকেও একই কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। আর এই সবকিছু শুনে ঘনা বাইরে বের হয়ে আসে আর ভাবে যে এই সবকিছুর সঙ্গে নিশ্চয়ই হাসপাতালের কোনো না কোনো যোগসূত্র রয়েছে। এরপর ঘনা রাত্রিবেলা খাওয়ার সময় তার মাকে জিজ্ঞেস করে, আচ্ছা মা, যখন আমি ইউএসএ ছিলাম তখন তুমি বলেছিলে না প্রিয়া একদিন খুব অসুস্থ হয়ে গিয়েছিল আর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, কি হয়েছিল সেদিন? তখন তার মা বলে, খাবার ঠিক মতো খাচ্ছিল না জন্যই তো অজ্ঞান হয়ে গিয়েছিল, তুমি তো অন্তত ভালো করে খাও। আর এই কথা শুনে ঘনার সন্দেহ আরো বেড়ে যায়। আর এরপর আমরা দেখতে পাই ঘনা সেই হাসপাতালে এসেছে যে হাসপাতালে তার বোনকে ভর্তি করা হয়েছিল। সেখানে ঘনা সেই মিসিং মেয়েদের দেখিয়ে রিসেপশনিস্টকে সেই বিষয়ে জিজ্ঞেস করে। তখন মেয়েটি বলে, হ্যাঁ, তারা এখানে এসেছিল। তাদের শহরের বিভিন্ন জায়গা থেকে রেস্কিউ করা হয় আর হাসপাতালে নিয়ে আসা হয়, কিন্তু হাসপাতালের রুলসের কারণে কোন অ্যাম্বুলেন্সে মেয়েদের নিয়ে আসা হয়েছে সেই ডিটেলসটা দেওয়া হয় না। আর এরপর আমরা ঘনার গার্লফ্রেন্ড আর তার বান্ধবীকে দেখতে পাই। তারা একটি মলে ছিল। তখন সেখানে থাকা একটি টেডি বিয়ার এসে নেহার বান্ধবীকে গোলাপ ফুল দেয়, আর সেই গোলাপে থাকা একটি কাঁটা শ্রুতির হাতে লেগে যায়, যার কারণে শ্রুতি ফুলটা ফেলে দেয়। কিন্তু কিছু দূর যাওয়ার পরে শ্রুতি জ্ঞান হারিয়ে ফেলে। আর এরপর আমরা দেখতে পাই কয়েকটি লোক এসে শ্রুতিকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাচ্ছে। এরপর নেহা আর ঘনা আসে সেই হাসপাতালে। অ্যাম্বুলেন্সের গায়ে যেই হাসপাতালের নাম লেখা ছিল, কিন্তু তারা সেখানে শ্রুতির কোনো খোঁজই পায় না। তখন ঘনা নেহাকে বলে, তুমি সত্যিই ঠিক দেখেছিলে তো যে এই হাসপাতালে শ্রুতিকে নিয়ে আসা হয়েছিল? তখন নেহা বলে, হ্যাঁ, আমি একদম সঠিক দেখেছিলাম। আর এরপর দেখা যায় ঘনা তাড়াহুড়ো করে টেকনিক্যাল ডিপার্টমেন্টে গিয়ে সেই অ্যাম্বুলেন্সের লাইভ লোকেশন চেক করে। ঘনা নেহাকে সেখানেই রেখে যায় আর বলে ডাইরেকশন বলতে, আর বাইক নিয়ে ঘনা সেই অ্যাম্বুলেন্সের পিছু করতে শুরু করে। নেহার বলা লোকেশন অনুযায়ী ঘনা সেই অ্যাম্বুলেন্সের কাছে পৌঁছে যায়। আর এই অ্যাম্বুলেন্সে আমরা সেই সব জেলেদের দেখতে পাই। আর এখানে ঘনার সঙ্গে লোকগুলোর অনেক ফাইটিং হয়। আর একটা পর্যায়ে ঘনা একটি লোককে ধরে তার বোনের ছবি দেখিয়ে জিজ্ঞেস করে তাকে চেনে কিনা। তখন ওই লোকটি বলে, একবার তারা এই মেয়েটিকে উঠিয়েছিল কিন্তু পরের দিনই ছেড়ে দিয়েছিল। এই সব কিছুর পেছনে একটি বড় লোক রয়েছে যে তাদেরকে টাকা দেয় আর ছবি দেয়, আর সেই সব মেয়েদেরকে তারা ওঠায়, কিন্তু তাদের সঙ্গে কি করা হয় না করা হয় তারা কিছুই জানে না। আর এই সব বলে লোকগুলো পালিয়ে যায়।
এর পরের সিনে আমরা ডাক্তার মনোজকে দেখতে পাই, যে কিনা পোস্টমর্টম স্পেশালিস্ট। তার কাছে জজের মেয়ের পোস্টমর্টমের জন্য এসেছে। কিন্তু এখানে আমরা দেখতে পাই ডাক্তার নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য ওই লাশটির সঙ্গেই বাজে কাজ করে বসে। এইসব কাজ শেষ হলে মনোজ গাড়িতে উঠে বসে আর তার সাথে থাকা লোকটি তাকে সিগারেট দেয়। তার সাথে এই লোকটি কি আছে এর পরিচয় আপনারা লাস্টে গিয়ে পাবেন, আর তা জানলে আপনাদের পায়ের তল থেকে মাটি সরে যাবে। ঘনার দিকে একটি জেলের খোঁজ করতে করতে তার বাড়িতে আসে আর তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে। সেই জেলের ঘরের ভেতরে খোঁজাখুঁজি করতে গিয়ে ঘনা প্রিয়ার সেই হারিয়ে যাওয়া ঘড়িটি পায়। আর সিন কাট হয়ে পরের দিন চলে আসে। পরের দিন যেহেতু রাখি ছিল তাই প্রিয়া ঘনাকে রাখি বাঁধতে আসে আর ঘনা প্রিয়ার সেই পুরনো ঘড়িটি তাকে উপহার দেয়। আর এরপর আমরা দেখি সেই ডাক্তার মনোজ 4 জন জেলেকে আপ্যায়ন করছে দাওয়াত দিয়ে। আর এখানে আমরা ওই বয়স্ক লোকটিকেও দেখতে পাই। ডাক্তার মনোজ প্রথমে তাদের সঙ্গে অনেক ভালো ব্যবহার করে আর এরপরেই হুট করে সে 4 জনকেই নির্মমভাবে এক এক করে হত্যা করে। কোনো এক অজানা মানুষ এই 4 জনের ওপর আক্রমণ করেছিল। ধরা পড়ার ভয় ছিল জন্যই সে এই 4 জনকেই মেরে ফেলে। আর অদ্ভুত বিষয়, সে এই 4 জনকে হত্যা করার পর একেবারে শান্ত মনে নিজের খাবারটা খাচ্ছিল। আর এখানেই বেরিয়ে আসে সিনেমার আসল টুইস্ট। আসলে ওইসব মেয়েদেরকে অন্য কেউ নয়, ডাক্তার মনোজই কিডন্যাপ করে আনতো আর তাদের রেপ করত। যেহেতু তাদের ড্রাগের ভারী ডোজ দেওয়া হতো তাই তারা অজ্ঞান হয়ে যেত আর তাদের সঙ্গে সারা রাত ধরে কি হয়েছে তারা কিছুই মনে করতে পারত না। আর তার কাজ শেষ হয়ে যাবার পর সে মেয়েগুলোকে ছেড়ে দিত আর হাসপাতালে অ্যাডমিট করাতো। এরপর সিন কাট হয়ে আমাদের মন্ত্রীর মেয়েকে দেখানো হয়, যে ফোনে কথা বলছিল। তখনই সেখানে একটি লোক আসে আর নিজের পারফিউম কেনার জন্য মেয়েটিকে চাপ দিতে থাকে। মেয়েটি তখন পারফিউম কিনে নেয় আর গাড়ির ভেতরে এসে সে পারফিউমের গন্ধ নেয়। আর তার পরের দিনই খবরে দেখানো হয় যে মিনিস্টারের মেয়েকে কেউ কিডন্যাপ করে তার লাশ পুলিশ স্টেশনের সামনে ফেলে দিয়ে গেছে। আর এই তথ্য জানার পর ঘনাও আরো সন্দেহ করে আর সে তার গার্লফ্রেন্ড নেহাকে মিনিস্টারের মেয়ের বান্ধবী সাজিয়ে তার বাসায় পাঠায় তার কম্পিউটার ল্যাপটপ সব চেক করানোর জন্য। নেহাও ঘনাকে সাহায্য করার জন্য তার সবকিছু চেক করে আর ডিটেলস নিয়ে সে ঘনাকে দেয়। এই সব ডিটেলস পেয়ে চেক করার পর ঘনা জানতে পারে মেয়েটি কিডন্যাপ হওয়ার আগে একটি শপিং মলে গিয়েছিল আর ঘনাও সেই শপিং মলে পৌঁছে যায় তদন্ত করার জন্য। ঘনা সেখানকার সিসিটিভি ফুটেজ চেক করে আর দেখতে পাই একটি লোক এসে তাকে পারফিউম বিক্রি করছে। ঘনা তখন বাইরে এসে ওই লোকটিকে ধরে আর তাকে জিজ্ঞেস করে যে ওই পারফিউমের মধ্যে কি এমন ছিল। কিন্তু লোকটি বলে, আমাকে তো একটা বয়স্ক লোক এই পারফিউমগুলো বিক্রি করার জন্য দিয়েছিল। আর তখনই সিনেমা ফ্ল্যাশব্যাকে চলে যায় আর আমরা দেখতে পাই মনোজের সঙ্গে থাকা ওই বয়স্ক লোকটি এই ছেলেটিকে এই সব পারফিউম বিক্রি করার জন্য দিয়েছিল। আর ঘনা তখন আবারও গিয়ে সিসিটিভি ফুটেজ চেক করে আর সেই লোকটিকে খুঁজে বের করে। সিন কাট হয়ে এবার আমরা ডাক্তার মনোজকে দেখতে পাই। সোমিয়া যখন সেন্সলেস ছিল ডাক্তার মনোজ তার সঙ্গে সম্পর্ক করে। নিজের কাজ হয়ে যাওয়ার পর ডাক্তার মনোজ উঠে আসে, কিন্তু সে লক্ষ্য করে সোনিয়ার জ্ঞান ফিরে এসেছে আর এটা দেখে সে ভীষণ অবাক হয়ে যায়। সোমিয়া জ্ঞান ফেরার পর ডাক্তার মনোজকে দেখে ফেলে। আসলে সোমিয়া একটা ড্রাগ এডিক্টেড ছিল, যার কারণেই ডাক্তার মনোজের দেওয়া অল্প একটু ড্রাগ তার কোনো কাজে আসেনি আর তার হুঁশ ফিরে এসেছিল। আর নিজে ধরা পড়তে পারে ভয়ে সে সেই মেয়েটিকে সেখানেই মেরে ফেলে। আর সিন বর্তমানে ফিরে আসে। আমরা দেখতে পাই ডাক্তার মনোজ তার বাড়িতেই আছে আর তখনই তার বাসার কলিং বেল বাজে। দরজা খুলতেই সে দেখতে পায় কিছু পুলিশ অফিসার এসেছে। ডাক্তার মনোজ তখন পুলিশগুলোকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন সেই পুলিশ অফিসার বলে, আপনার ফোন অনেকক্ষণ থেকেই ট্রাই করছিলাম কিন্তু বন্ধ ছিল। আসলে আমরা সেই মিনিস্টারের মেয়ের পোস্টমর্টম রিপোর্ট করানোর জন্যই আপনার কাছে এসেছি, কারণ এটা একটা হাই প্রোফাইল কেস আর এই শহরে ডাক্তার মনোজের চাইতে বড় ডাক্তার আর কেউ নেই। এর পরের দিন আমরা দেখতে পাই ডাক্তার মনোজ মিডিয়া কর্মীদের বলছে যে সোমিয়াকে নাকি বড় একটি রড দিয়ে আঘাত করার কারণে সে মারা গেছে। আর সে পুলিশ ইন্সপেক্টরদের উদ্দেশ্যে বলে তারা যেন খুব দ্রুত সেই খুনিকে ধরে ফেলে। মানে এখানে অবস্থাটা দেখুন, যেই খুন করলো সেই পোস্টমর্টম রিপোর্টও তৈরি করলো, তাহলে খুনি আবার কি করে ধরা পড়বে। সে যাই হোক, এর পরের সিনে আমরা দেখি ঘনা আবারও গিয়ে খুব ভালো করে ওই সব সিসিটিভি ফুটেজ চেক করছে। তখন সে লক্ষ্য করে ওই বয়স্ক লোকের সঙ্গে আরো একটি লোক দেখা করতে এসেছে।
তারা দুইজন যেই গাড়িতে করে যাচ্ছিল, ঘনা সেই গাড়ির নাম্বার লিখে নেয় আর সে খোঁজ নিয়ে জানতে পারে এই গাড়িটি শিব শক্তি নামের একটি ট্রাভেল এজেন্সির গাড়ি। আর এরপর ঘনা খোঁজাখুঁজি করার জন্য সেই ঠিকানায় চলে যায়। ঘনা তখন একটি বাড়িতে গিয়ে দরজা ধাক্কায় আর আমরা দেখতে পাই সেই বাড়ি থেকে মনোজই দরজা খুলছে। আর তখন ঘনার মনে পড়ে সেই মিনিস্টারের মেয়ের পোস্টমর্টম রিপোর্ট তো ইনিই করেছিলেন। তাই ঘনা মনোজকে জিজ্ঞেস করে সোমিয়ার বডি থেকে কি সে হাইপোগ্লোসিয়ামের অংশ পেয়েছিল। আর এখানেই মনোজ বুঝতে পারে এই ছেলে আর কেউ নয়, তার লোকদের যে আক্রমণ করেছিল এই সে। ঘনাকে সে ভেতরে নিয়ে আসে। তখন মনোজ ঘনাকে বসতে বলে আর তার জন্য কফি নিয়ে আসতে যায়। মনোজ ঘনার কফিতে বিষ মিশিয়ে দেয়। তখনই আমরা দেখতে পাই ঘনার কাছে নেহার ফোন এসেছে। নেহা তখন ঘনাকে বলে আমি ওই বয়স্ক লোকটিকে দেখেছি আর তাকে ফলো করছি। ঘনাও বলে খুব সাবধানে তাকে ফলো করতে, আর সে এখনই আসছে। তাই ঘনা খুব দ্রুত সেখান থেকে নেহার পাঠানো অ্যাড্রেসের দিকে রওনা দেয় আর সে নেহাকে ফোন করে চলে যেতে বলে। আর এদিকে ওই বয়স্ক লোকটি লক্ষ্য করে তার গাড়ির পিছু নিয়েছে কেউ একজন। তখনই সে মনোজকে ফোন করে এই সব কিছু বলে। মনোজ তখন সেই বয়স্ক লোকটাকে একটি পোর্টে আসতে বলে। বয়স্ক লোকটি সেই জায়গাতে পৌঁছে যায় আর সেখানেই মনোজও দাঁড়িয়েছিল। কিন্তু লোকটি গাড়ি থামালেই আমরা দেখি সেই লোকটির গাড়ির উপরে একটি কন্টেনার পড়ে আর লোকটি সেখানেই মারা যায়। মানে মনোজ তাকে এখানে মারার জন্যই নিয়ে এসেছিল আর কি। ঘনা এখানে এসে দেখে লোকটি মারা গেছে আর তখন তো সে অনেক রেগে যায় আর সে খেয়াল করে একটি সার্ভিস স্টেশনের কার্ড। তখন সেই কার্ডটি নিয়ে সে ঠিকানায় আসে আর তাদের জিজ্ঞেস করে এই গাড়িটি কার। ওই লোকটি তখন সেই কার্ডটি দেখে বলে ওই বয়স্ক লোক যে গাড়িটি চালাচ্ছিল ওটি আসলে ডাক্তার মনোজের গাড়ি। আর এরপরেই আমরা দেখি ঘনা চুপি চুপি মনোজের বাড়ির ভেতরে ঢুকে পড়েছে। সে বাড়ির সবকিছু ভালোভাবে দেখতে থাকে আর খুঁজতে থাকে কোনো ক্লু। খুঁজতে খুঁজতে সে একটি দরজার সামনে আসে আর সে দরজা খুলে ভেতরে প্রবেশ করে। ঘরের ভেতরে প্রবেশ করে ঘনা যখন লাইট জ্বালায় এই সব কিছু দেখে তো সে বেশ অবাক হয়ে যায়। সে সেখানে কিছু কন্টেনার দেখতে পায় আর সেই কন্টেনারগুলোর মধ্যে সেই সব জেলেদের লাশ ছিল। আর সেখানে আরো একটি কন্টেনারে একটি লোকের বডি দেখানো হয় আর এই বডি আর কারো নয়, ডাক্তার মনোজের সঙ্গে থাকা সেই লোকটির। আর তখনই আমরা দেখি ডাক্তার মনোজ ওই কন্টেনারের মধ্যে থাকা লোকটির সঙ্গেই এগিয়ে আসছে সেই রুমের দিকে। আর এরপর সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। ডাক্তার মনোজের সঙ্গে থাকা ওই লোকটিকে আমরা দেখি কোনো একটি মা মেয়ের কাছে ক্ষমা চাইছে। আসলে এই লোকটি অন্য কেউ নয়, ডাক্তার মনোজের বাবা ছিল। তার বাবা বলে এই ক্ষতি তো আমি টাকা দিয়ে পূরণ করতে পারবো না, আমাদের ক্ষমা করে দিয়েন। আসলে মনোজ তার ছোটবেলাতেই বাড়ির কাজের মহিলার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে আর এই ঘটনাতে মনোজের বাবা ভীষণ ক্ষিপ্ত হয়ে যায় আর তাকে মারধর করতে শুরু করে। আর এরপর মনোজের বাবা তাকে গিয়ে বোঝায় যদি পাপ করিস তাহলে সেই পাপ ঢেকে রাখতে হবে, কেউ যেন না জানে। যখন কেউ জানবে না ততক্ষণই তোকে সবাই সম্মান করবে। আর এরপরে আমরা দেখতে পাই ছোট্ট মনোজ সেই কাজের মহিলা ও তার মেয়েকে খুন করেছে আর মনোজ তার বাবাকেও মেরে ফেলেছে। আর তখনই সেখানে ওই বয়স্ক লোকটি আসে আর এইসব দেখে চমকে ওঠে। তখন মনোজ তাকে এসে বলে ভুল হয়ে গেছে দাদা, কাউকে বলো না প্লিজ, আর যদি বলো তাহলে আমি তোমাকেও মেরে ফেলবো। এই বলে মনোজ কাঁদতে কাঁদতে তার বুকে শুয়ে পড়ে। আর এখানেই আমরা জানতে পারি মনোজ শুধুমাত্র তার বাবাকে ইমাজিনেশন করে, কারণ সে একটা সাইকোপ্যাথ। আর এরপর ঘানার সঙ্গে মনোজের অনেক বড় একটা ফাইট হয়। ঘানা নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে ডাক্তার মনোজকে অনেক বাজেভাবে মারতে থাকে। আর এরপর ঘানা সেই রুমে থাকা একটি ঝাড়বাতি ডাক্তার মনোজের ওপর ফেলে দেয় আর ডাক্তার মনোজ সেখানেই মারা যায়। আর ঘনা সেখানেই বসে থাকে। তখনই ঘনার কাছে তার বাবার ফোন আসে আর তাকে বলে তুমি তাড়াতাড়ি বাড়িতে এসো, কেউ তোমার বোনকে অনেক ডিস্টার্ব করছে। আর ঘনা তো তাড়াহুড়ো করে বাড়িতে আসে আর সবাইকে জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে। আর তখন ঘনার বাবা তাকে এসে বলে সে মামা হতে চলেছে। ঘনা এটা শুনে তো বেশ খুশি হয়ে যায়। ঘনা খুশিতে তার বোনকে এসে জড়িয়ে ধরে আর তার কানে কানে বলে যেই লোকটি তোর সঙ্গে খারাপ কাজ করেছিল আমি তাকে শেষ করে দিয়েছি। এইটা শুনে তার বোনও অনেক ইমোশনাল হয়ে যায়। আর এমন একটি সুন্দর দৃশ্যের মাধ্যমে এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আমাদের আজকের এই অশ্বত্থামা সিনেমার এক্সপ্লেনেশন আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে। আর এমনই সুন্দর সুন্দর মুভির এক্সপ্লেনেশন শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।